প্রিয় রাগিনী পর্ব সংখ্যা 4। লেখনীতে লামে ইসলাম শাম্মীম। মাথা নিচু করে বসে চোখে পানি ফেলছে শারমিন। তার সামনে দাঁড়িয়ে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে রাশেদ। রুমের সামনে পিনপত নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। ফ্ল্যাশব্যাক, হাতের ব্যথা নিয়ে শুয়েছিল শারমিন। হঠাৎ রাশেদ খাবার নিয়ে রুমে প্রবেশ করে দরজা লক করে দিল। খাবারের প্লেটটা টেবিলের উপর জোরে শব্দ করে রাখতে ঘুম ভেঙে যায় শারমিনের। চোখ মেলে দেখে রাশেদ চেয়ারে বসে একদৃষ্টে তার ওই দিকে তাকিয়ে। শারমিন তাড়াতাড়ি উঠে বসে চোখ মুখ মুছে আবারও তাকালো। না, স্বপ্ন দেখছে না। রাশেদের চাহনিতে কোনো নড়চড় নেই, একদৃষ্টে তাকিয়ে আছে সে। শারমিন আস্তে করে বলল, আপনি এত রাতে আমার ঘরে কি করছেন? রাশেদ চোখ সরিয়ে বলল, ফ্রেশ হয়ে আসুন, তারপর ওই খাবার খেয়ে ওষুধ খাবেন। শারমিন ভুরু কুঁচকে বলল, খাবো না, নিয়ে যান খাবার। আমি যা বলেছি সেটাই করেন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেয়ে নিন। ঠিক তখনই রাশেদের ফোনে কল এলো। শারমিন ভুরু কুঞ্চিত করলো, এত রাতে কে কল করে? রাশেদ পকেট থেকে ফোন বের করে রিসিভ করতেই ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে এলো। রাশেদ শারমিনের দিকে তাকিয়ে বলল, মিহি, একটু হোল্ড কর। তারপর শারমিন বলল, আমি যেন ফিরে এসেছি দেখি, এসে দেখি খাবার শেষ করেছ, বলে দ্রুত বেরিয়ে গেল। শারমিন কিছু বুঝলো না, তবে এটুকু বুঝতে বাকি রইল না যে রাশেদ কোনো মেয়ের সাথে কথা বলেছে। বুকটা ভারী হয়ে এলো, চোখে পানি জমলো। কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লো। খাবার সেভাবেই পড়ে রইল। কিছুক্ষণ পরে রাশেদ ফিরে এসে দেখলো খাবার সেভাবেই পড়ে আছে, শারমিন শুয়ে আছে। রেখে বিছানা থেকে শারমিনকে টেনে ওঠালো। শারমিন হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিল। অবাক হয়ে তাকালো রাশেদ। ফর্সা মুখ, কান্না করে লাল টকটকে নাদুস নুদুস লাল গোল টমেটোর মতো লাগছে। দেখেই রাশেদের হাসি পেল, তবুও হাসলো না। গম্ভীর মুখে বলল, খাবার শেষ করতে বলেছিলাম, করেননি কেন? এক কথা দ্বিতীয়বার রিপিট করতে আমার ভালো লাগে না। শারমিন চুপ রইল। রাশেদ তার হাত ধরে টেনে বিছানা থেকে নামালো। শারমিন ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রাশেদ রেগে উঠল, কি সমস্যা? ভালোভাবে বলছি, ভালো লাগছে না আপনার? রাগে অভিমানে শারমিনের বুকে যেন ভারী হয়ে আসলো। ধাক্কা দিয়ে বলল, সমস্যা কি তোমার? বুড়ি কুঞ্চিত করে রাশেদ। আমি সমস্যা করেছি? চোখ মুচমুচ নিল শারমিন সশব্দে। বাজে কয়টা এখন? রাত পাই 1টা। কেন? রাগে শারমিন কলার চেপে ধরে, তাহলে কে ওই মেয়ে? এত রাতে আপনাকে কল কেন করে? এত রাতে আপনার কোন দরকার তার সাথে? রাশেদ শারমিনের হাত ছাড়িয়ে শান্তভাবে বলে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার কোনো ব্যক্তিগত ব্যাপারে বাইরের কেউ নাক গলাক আমি সেটা পছন্দ করি না। শারমিন অবাক হয়ে বলল, আমি বাইরের কেউ? কোনো সন্দেহ আছে? সূক্ষ্ম ডোক গিলল রাশেদ। অভিমানে চোখ জোড়া যেন লাল হয়ে গেছে। চোখে চোখ রেখে শারমিন বলল, সে কি বিশেষ কেউ যার জন্য আমি বাইরের মানুষ হয়ে গেছি? হবে হয়তো। শারমিনের বুক ফেটে কান্না বেরিয়ে এলো। কান্না চেপে ধরে ভাঙা গলায় বলল, আপনি মানুষটা বড্ড খারাপ। আপনি আমার বিশ্বাস ভেঙেছেন, অনেক খারাপ। আমার সাথে ভালোবাসার অভিনয় করেছেন, আমাকে ভালোবাসা শিখিয়ে অন্য কারো হাত ধরেছেন। আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না। রাশেদের ভেতরে রাগ জমলো, কন্ট্রোল করতে পারল না। ঠান্ডা গলায় বলল, কি করবেন না কি করবেন পরে দেখা যাবে, বলে শারমিনকে টেনে বিছানায় বসিয়ে খাবারের প্লেট সামনে দিয়ে বলল, খেয়ে নিন, তারপর শুধু ওষুধ খাবেন। তারপর হাতে মলম লাগাতে হবে। শারমিন রাগে প্লেট ছুঁড়ে ফেলে দিল। দরদ দেখাতে এসেছেন আমাকে? আপনার দরদ অন্য কাউকে দেখান, আমার দরকার নেই। নাটক আমি খুব ভালো পছন্দ করি না, তাই ওই মেয়ের জন্য যা রেখে দিন। চলে যান এখান থেকে, না হলে আমি। কথা শেষ করার আগে ঠাস করে একটি চর বসালো তার গালে রাশেদ। অবাক হয়ে তাকিয়ে থাকে রাশেদ। রাগে তার গাল চেপে ধরে বলে, না গেলে কি করবি? চিৎকার করবি? কর দেখি, তোর গলা দিয়ে আওয়াজ বের হয় কি না? কতক্ষণ ধরে আজে বাজে কথা শুনছি, এখন চিৎকার কর। শারমিন ছটফট করতে লাগলো। রাশেদ আরো জোরে চেপে ধরলো, তারপর হঠাৎ থেমে গেল। শারমিনের ছটফটানি বন্ধ হতেই শান্তভাবে তাকিয়ে রইল তার দিকে। অবাক হয়ে রাশেদ গলা ছেড়ে দিল। শারমিন কাশতে লাগলো, চোখ মুখ কুচকে লাল টুকটুকে হয়ে গেছে। মনে হলো একটু ছোঁয়াতেই রক্ত গড়িয়ে পড়বে। রাশেদ নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু শারমিনের কথাগুলো তাকে অসহনীয়ভাবে তুলে
চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। শারমিন ভাঙা গলায় বলল, ছাড়লেন কেন? মেরে ফেলতেন। রাশেদ চুপচাপ তাকিয়ে রইল, কিছু বলল না। তারপর আবার হাত ধরে বিছানায় বসালো, হাঁটু গেড়ে পাশে বসে মলম লাগাতে লাগলো। শারমিন হাত সরিয়ে নিল। রাশেদ আরেকটা থাপ্পড় বসিয়ে দিল। শারমিন মাথা নিচু করে চুপ করে, চোখের পানি গড়িয়ে পড়ছে টুপটুপ করে। বর্তমান। রাশেদ রেগে বলল, তোমার রাগের কথা আমি ভালো করেই জানি, তাই আরেকটা থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ বসে থাকুন, নয়তো খুব খারাপ হবে, বলেই শারমিনের হাত টেনে মলম লাগিয়ে দিল। তারপর ফ্লোর পরিষ্কার করে গম্ভীর মুখে বলল, আমার সাথে আবার এমন জেদ করলে থাপড়ায় কাল লাল বানাই দিব। কথা শেষ করেই বেরিয়ে গেল সে। মাথা নিচু করে বসে শারমিন অঝরে কাঁদতে লাগলো। কষ্ট হচ্ছে ভীষণ, কারণ রাশেদ তার গায়ে হাত তুলেছে বলে নয়। তার কষ্ট হচ্ছে এই ভেবে যে রাশেদ জীবনে তার কোনো মূল্য নেই, সে অন্য কাউকে ভালোবাসে। কান্না করতে করতে কখন ঘুমিয়ে যে পড়লো শারমিন নিজেও বুঝতে পারল না। ছাদের দোতলায় শুয়ে আছে রাশেদ। সকালের আলো চোখে লাগতে চোখ মুখ কুঁচকে ফেলে। পিট করে তাকাতেই বুঝলো সকাল হয়ে গেছে। গতরাতে শারমিনের রুম থেকে এসে ছাদে গিয়ে বসেছিল। কখন যে চোখ লেগে গেছে সেটা তার মনে নেই। রাতের ঘটনা মনে পড়তে রাশেদের মুখ গম্ভীর হয়ে গেল। ছাদের ফ্লোরে চোখ পড়তেই দেখলো চারপাশে অর্ধেক পুড়ে খাওয়া সিগারেট ছড়িয়ে আছে। দীর্ঘ শ্বাস ফেলে একে একে সেগুলো কুড়িয়ে নিল। ঠিক তখন ওই পিছন থেকে ভেসে এলো একটা সিগারেট খেলে বুঝি কষ্ট কমে। চমকে পিছু ফিরে তাকায়, দেখলো লামিয়া দাঁড়িয়ে। হালকা হাসি দিয়ে রাশেদ বলল, কখন এসেছিস এইখানে? লামিয়া ধীর পায়ে গিয়ে সে বলল, যখন তুমি ঘুম থেকে উঠেছো তখন। রাশেদ আর কোনো কথা বলল না। সিগারেটগুলো তুলে নিজের পকেটে ভরে পরে বাইরে গেল। ভাইয়া, যাকে এত ভালোবাসো তাকে এত কষ্ট দিচ্ছ কেন? কাছে টেনে নিচ্ছ না কেন? রাশেদ ঠোঁট বাঁকিয়ে হাসলো। তুই আমাকে এই প্রশ্ন করছিস? আচ্ছা আগে বল, তুই কেন তাকে টেনশনে নিচ্ছিস না? তোর কাছে টেনে নিচ্ছিস না? এ কথায় হো হো করে হেসে ওঠে লামিয়া। অবাক চোখে তাকিয়ে রয় রাশেদ। কিছুক্ষণ পর হাসি থামিয়ে লামিয়া বলল, যাও এখন রুমে গিয়ে শুয়ে পড়ো, আমি গাছে পানি দিব। রাশেদ বুঝলো লামিয়া বিষয় এড়িয়ে যেতে কথা বাড়াতে চাইল না, তাই চুপচাপ সেও চলে গেল। লামিয়া টিউবওয়েল থেকে পানি ভরে গাছে পানি দিতে দিতে বাগানের দিকে তাকালো। খালি গায়ে শুধু শর্টস পরে বাগানে পুশ আপ করছে লাবিব। ওকে চোখে দেখে লামিয়া শুকনো ঢোক গেল। কিছুক্ষণ পর একদিনে তাকিয়ে থেকে হেসে হঠাৎ মগ করে পানি ভরে ওপর থেকে লাবিবের ওপর ঢেলে দিল। ঠাস করে পুরো পানি গিয়ে পড়লো লাবিবের ওপর। মাথা তুলতেই মুখ দিয়ে সোজা মুখে লাগলো। লামিয়া হো হো করে হেসে উঠল। ভিজে চুপসে দাঁড়িয়ে রয়েছে লাবিব, চোখ মুখে হালকা একটু ভাব। লামিয়া দিকে তাকিয়ে সে শক্ত মুখে, এই মেয়ে কালকে মনে হলো কত বড় হয়ে গিয়েছে, কিন্তু এখন শয়তানের হাড্ডি হয়ে গেছে ভেবে বিরক্ত লাগলো লাবিবের। ভেঙচি কেটে লামিয়াকে নিচের রুমে চলে গেল। লাবিব বিরক্তি মুখে তাকিয়ে তাওয়াল নিয়ে শরীর মুছতে মুছতে নিজের রুমে ঢোকে। টেবিল থেকে মুঠো ফোনের দিকে হাতে নিয়ে স্ক্রিনে চোখ পড়তে দেখলো মনিকা নাম সেভ করা নাম্বার থেকে 20টা মিস কল। লাবিব সঙ্গে সঙ্গে কল ব্যাক করলো। এরপর কিছু শোনা গেল না। লাবিব শান্ত গলায় বলল, তুমি তাহলে এসো, কালকে আমরা আমাদের বাসায় শিফট হব, কোনো সমস্যা হবে না, বলে কল কেটে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। নাস্তা শেষ করে সবাই কাজে বেরিয়ে গেল। বসার ঘরে শুধু বাড়ির কর্ত্রীরা বসে আলাপ করছে। আর 2-1 দিন পরে খান পরিবারের সবার সাথে বাড়ি গিয়ে উঠবে নিজেরা, সেই আলোচনায় মগ্ন। ঠিক তখনই হঠাৎ কর্নিশে বেলের শব্দ হতে কথা বন্ধ হলো। রাশেদা বেগম দরজা খুলতেই চোখ পড়ল, সামনে দাঁড়িয়ে আছে সুঠাম ধীর এক যুবক, পরনে সাদা পাঞ্জাবি, চোখে কালো সানগ্লাস। ভদ্র হাসি দিয়ে সালাম জানালো, কে তুমি, কাকে চাই? রাশেদা বেগম প্রশ্ন করতে যুবক মাথা নুয়ে, জি আন্টি, আমি জুনায়েদ আহমেদ, লাবিবের ছোটবেলার বন্ধু। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে চেনা কণ্ঠ। লাবিব দৌড়ে এসে জুনায়েদকে জড়িয়ে ধরলো, আয় সবার সাথে পরিচয় করিয়ে দিই। সবার সাথে পরিচয় পর্ব সেরে দুজন উপরে চলে গেল। বন্ধুর সাথে দেখা হয় লাবিবের দারুণ খুশি। দরজা বন্ধ করে আড়মোড়া ভেঙে বসে, বলতো তোর খবর কি? এই তো যা দেখছিস, হেসে উত্তর দিল জুনায়েদ। বিয়ে শাদী করেছিস নাকি? মজা করে জিজ্ঞেস করলো লাবিব। আরে না, কাজ করতে করতে দিন শেষ, আবার বিয়ে, হাসলো জুনায়েদ। একটু থেমে তাকিয়ে বলল,
তোর ঝসিকি রানী কি এখন এখানে নাকি বিদেশটিতে চলে গিয়েছে ম্যাম? নাকি বিদেশ গিয়ে তোর মনটা পাল্টে গেছে? লাবিব মুচকি হেসে বলল, সে আজও আমার হৃদয়ে আছে। সে ব্যতীত অন্য কোনো মেয়ে এই লাবিবের চোখে তুলে তাকাতে পারে না। আর সে ছাড়া কোনো নারীর জায়গা নেই আমার হৃদয়ে। বা আমাদের লাবিব তো পুরো দেওয়ানা। মজা করে বলল জুনায়েদ, তো বিয়ে কবে করবি? সে যেদিন আমাকে আমার সামনে এসে বলবে। যদি কখনো না আসে তখন? জানি না। হালকা গম্ভীর শোনালো লাবিবের স্বর। এখন কথা বল, কাউকে পছন্দ করিস নাকি? পছন্দ করি বলে কম হবে, আমি তার প্রেমে পুরো উল্টে গেছি। ঘুমালেও শুধু তার মুখটাই ভাসে। মেয়েটির নাম কি, কোথায় থাকে? কিছুই জানি না। একদিন ভার্সিটিতে দেখেছিলাম, তারপর আর খুঁজে পাইনি। কণ্ঠ ভারী হয়ে আসে জুনাইদের। লাবিব বন্ধুর কাঁধে হাত রেখে বলল, মন খারাপ করিস না, ভাগ্যে চাইলে অবশ্যই পাবি। দুজনেই টুকটাক কাজটাই মেতে উঠল। এদিকে 1 ঘন্টা ধরে তায়েব বাথরুমে বসে আছে। বাইরে দাঁড়িয়ে মাহির, তায়েবা আর লামিয়া হইচই করছে, কিন্তু তবুও সে বের হচ্ছে না। উপায় না পেয়ে লামিয়া নিজ রুম থেকে কিছু একটা নিয়ে এলো। কিচেন থেকে লাইটার হাতে নিয়ে ফিরে মাহির আর তায়েবা তার চেহারা দেখে বুঝে গেল কি হতে চলেছে। তারা শয়তানি হাসি দিয়ে সরে গেল। চেয়ারে উঠে লামিয়া বোম জ্বালিয়ে বাথরুমের ফাঁক দিয়ে ঢুকিয়ে দিল। ঠাস করে আওয়াজ হতেই তায়েব চেঁচিয়ে উঠল, আমি বের হচ্ছি, তোদের তোদের যে কি হাল করব শুধু দেখিস। হাসি চেপে মাহির, তায়েবা আর লামিয়া বলল, তাড়াতাড়ি বের হ, অপেক্ষায় আছি। হাসি ঠাট্টা করতে করতে তারা নিচে নামলো। হঠাৎ লাবিবের ঘর থেকে অট্টহাসির শব্দ শুনলো। লামিয়া চোখ কষলে চকচক করে উঠল। দুটো রুম থেকে বোমের প্যাকেট এনে মাহিরের হাতে ধরিয়ে দিয়ে বলল, আমার সহ্য হয় না বেশি হাসি। মাহির আতঙ্কিত স্বরে বলে, পাগল নাকি? লাবিব ভাই রেগে গেলে আমাদের খবর আছে। কিন্তু লামিয়া পাত্তা দিল না। সরাসরি বাগানে গিয়ে লাবিব জানালার দিকে বোম ছুটতে বলল। ঠাস ঠাস শব্দ করে ঘর কেঁপে ওঠে। ভেতরে চুনাই চমকে ওঠে। কিরে ভাই, এই বাড়িতে যুদ্ধ শুরু হয়ে এলো নাকি? এমন বোম নিক্ষেপ কে করছে? লাবিব জানালা দিয়ে উঁকি মারে। লামিয়া একের পর এক বোম ছড়ছে। চোখগুলো লাল হয়ে উঠল লাবিবের। পাশে থাকা মোটা বাঁশের কঞ্চিটা হাতে তুলে নেয়। কিরে ভাই, লাঠি কি করবি? জিজ্ঞেস করলো জুনায়েদ। গরু পিটাবো। গরু আছে এই বাড়িতে? শুধু গরু না, গরু ছাগল ভেড়া সব আছে। দাঁতে দাঁত চেপে বলল লাবিব। দুজনেই বাগানের দিকে এগোতে জুনায়েদের কল আসলো। তাকে এক্ষুনি যেতে হবে। তাই সে লাবিবের থেকে বিদায় নিয়ে চলে গেল। এদিকে 3 জন বান্দর, লামিয়া, মাহির আর তায়েবা হাসতে হাসতে পিঠে পড়ে যাচ্ছে জানো। ঠিক তখন এই পেছন থেকে ফিরে তাকাতে লাবিব দাঁড়িয়ে কঞ্চি হাতে। আতকে ওঠে মাহির। মাহিরকে হাতে দিয়ে পিঠে থাপ্পড় দিয়ে লাবিব। দেখ, ভয় পেয়ে গেল। লাবিব সরে যেতে ইশারা করতে দুজন দ্রুত সরে যায়। লামিয়া টের পেল না। হঠাৎ পিছন থেকে কঞ্চির জোরে বাড়ি খেলো। ব্যথায় চোখ মুখ বুজে পেছনে ফিরতেই আগে ফুসে থাকা লাবিবকে দেখে। এত জোরে মারলে যে পিঠ মাচা ভিজে রক্ত বের হয়ে আসবে এমন কিন্তু সেটা কেউ খেয়াল করলো না। লাবিব আরও একটি বাড়ি মারে। লামিয়া দৌড় দিল। লাবিব পিছন থেকে লামিয়াকে ধরে হাত মুচড়ে ধরতে লামিয়া ব্যথায় কুকিয়ে ওঠে। লামিয়া উপায় না পেয়ে হাত ছাড়িয়ে লাবিবের হাতে কামড়ে ধরে। তায়েবা, মাহির হতভম্ব। তখনই আবির, সাফওয়ান, হামিদা, লাহুমা, শারমিন, আরিফ, হাফসা ও ফারিয়া দৌড়ে এলো। দৃশ্য দেখে সবাই থ মেরে গেল। লাবিব লামিয়াকে মারতে এগোতে আবির আর সাফওয়ান বাধা দিল। অনেক হয়েছে, ছোট মানুষ, একটা ভুল নয় করেছে, তুই বড় হয়ে এমন করলে হবে নাকি? তায়েবা হঠাৎ চিৎকার করলো। লামিয়াপুর পিঠ থেকে রক্ত পড়ছে। সবাই তাকিয়ে অবাক। লাবিবের রাগ উড়ে গেছে। লামিয়ার পিঠে রক্ত শুনে হতবাক হয়ে সেও এত জোরে মারতে চায়নি সে। কিন্তু লামিয়া কিছু না বলে সোজা ভেতরে চলে গেল। বাকি সবাই মিলে লাবিবকে রুমে নিয়ে গেল। লাবিবের দিকে তাকিয়ে আবির মজা করে বলল, সাফওয়ান গাড়ি বের কর, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সাফওয়ান মিটমিট করে হাসলো। হায় হায়, কি বলিস? তাহলে তাড়াতাড়ি চল। লাবিব, তাড়াতাড়ি ওঠ। লাবিব রেগে সাফওয়ান আর আবিরের দিকে তাকালো। তা দেখে আবির বলল, না মানে কামড়েছে, ইনফেকশন তো হতে পারে। লাবিব বিরক্ত হয়ে তাকালো। আমার সাথে মজা করছো? সবাই হেসে উঠল। শেষমেশ আবির মলম লাগিয়ে দিল। একে একে সবাই চলে গেছে। লামিয়া আয়নার সামনে দাঁড়িয়ে ক্ষত দেখছে, তাতে দাঁত চেপে। জঙ্গলি বিড়াল একটা। বিরক্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল সে।
তুই জানিস লাবিবের হাতে কামড়ে কত ক্ষতি হয়েছে? এভাবে কেউ কামড় দেয়? কপট রাগ দেখিয়ে বলল। বড় আপা, তুই আমার বোন হয়ে ওই জলস্থির পক্ষ নিয়ে কথা বলছিস? বিরক্ত হয়ে বলল লামিয়া। না, আমি কারো হয়ে কথা বলছি না। তাহলে এত কথা বলছিস কেন? ওরা আমাদের অতিথি, কালকে চলে যাবে, আর তুই লাবিবের সাথে সবসময় লেগে থাকিস। অতিথিদের সাথে এমন আচরণ করা উচিত না। বড় আপা, তুই আমার রুম থেকে বের হয়ে যা। তোর এসব জ্ঞান আমার বিরক্ত লাগছে। নিচ থেকে লতিফা বেগম ডাক দিলেন। হামিদা লামিয়ার দিকে তাকিয়ে চুপ করে বেরিয়ে গেল। লাল রঙের পাঞ্জাবি, সাদা লুঙ্গি, মাথায় টুপি, চুল ভর্তি, মুখ ভর্তি পান চিবোতে চিবোতে দাঁত বের করে হাসি দিয়ে কথা বলছিল লোকটি। বয়স প্রায় 45 কি 50। তোমার কি একটাই মাইয়া নি? লোকটি বলল। না, আমার 3টা মেয়ে। লতিফা বেগম জবাব দিল। তাহলে একদারে ডাকলা কেন? 3টারে ডাকো। লতিফা বেগম কিছু না বলে লামিয়া লাহমাকেও ডাকলেন। লামিয়া বিরক্ত হয়ে রুম থেকে বের হতেই রুমের দিকে তাকাতে সাথে লামিয়ার সাথে চোখাচোখি, সাথে হামিদা মাথা নিচু করে হাঁটছিল। এভাবে কচ্ছপের গতিতে হাঁটছে কেন? লামিয়া বলল। তোরা দুজন মাথায় মোড়া দিয়ে আয় সুন্দর মতো, হামিদার আদেশ। সাথে সাথে লাহমা ওড়না মাথায় দিল। কিন্তু লামিয়া ভুরকুচকে, মোড়া কেন দিব? হ্যাঁ? সোজা হলরুমে গিয়ে দাঁড়ালো। হামিদা লাহমা হতাশ চোখে চাওয়াচাওয়ি করে পিছন থেকে। সাফওয়ান আর আবির এইমাত্র বাহির থেকে এলো। হলরুমে ঢুকেই সবাই বসে আছে। বাড়ির কর্তারা বড়দের ভদ্রলোকদের দেখে সাফওয়ানের ভুরু কুঁচকে গেল। লাবিব কফি নিতে এসেছিল। এমন সময় সবার এমন দৃষ্টি দেখে গোল হয়ে গেল তারও চোখ। গোল হয়ে বসা সবাই দেখে গিয়ে মাকে জিজ্ঞেস করলো। কি হয়েছে মা? সবাই এভাবে বসে আছে কেন? লুবাবা বেগম ভুরু তুলে চাইল। ওদের 3 বোনের জন্য সম্বন্ধ এসেছে। লাবিবের চোখ ছোট করে সিঁড়ির দিকে তাকালো, দেখলো লামিয়া ধেই ধেই করে নেমে আসছে। পিছনে হামিদা লাহমা চুপচাপ। লাবিব লামিয়ার মুখের দিকে দেখে বুঝলো কিছু একটা হবে। বিরক্ত হয়ে চোখ ঘুরিয়ে আবির সাফওয়ানের দিকে তাকালো। সাফওয়ানের মুখ অন্ধকারে ঢেকে গেছে। তা দেখে লাবিবের হাসি পাচ্ছিল। ঠোঁট চেপে হাসি আটকে দাঁড়িয়ে রইল। সিঁড়ি থেকে নেমে সাফওয়ান ধপ করে বসলো। সোফায় ধপ করে বসলো লামিয়া। ভদ্রলোক কপাল কুঁচকে তাকালো লামিয়ার দিকে, চোখ ছোট করে করে। পাশ থেকে লতিফা বেগম ধমকে উঠলেন লামিয়াকে, এটা কোনো অসভ্যতা, সুন্দর করে বসো। লামিয়া চুপচাপ হেলান দিয়ে বসে রইল। টেবিল থেকে আপেলের টুকরো নিয়ে চিবোতে লাগলো। লতিফা বেগম দীর্ঘশ্বাস ফেলে হামিদাকে দেখিয়ে দিয়ে বললেন, এটা আমার বড় মেয়ে। তারপর লামিয়াকে ইশারা করে বললেন, এটা মেজো। তারপরে লামিয়ার দিকে তাকিয়ে বলল, এটা ছোট মেয়ে। ভদ্রলোক হামিদা লাহমার দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, দুইজনই অনেক সুন্দর। ওগো লেগা ভালো ঘরের পোলা আছে, 2 পোলা। পোলা 2টা বিদেশে থাকে, বিয়ের পর বিদেশে নিয়ে যাবে। সাফওয়ান আর আবিরের মুখ যেন অন্ধকারে ঢেকে গেল। হামিদা লাহমা চুপচাপ লামিয়ার দিকে তাকিয়ে। লামিয়া তাকাতেই চোখের ভাষা বুঝে খিলখিল করে হেসে ওঠে। ভদ্রলোক চমকে বললেন, এই মেয়ে তুমি হাসো কেন? টেবিল থেকে আরেকটা আপেল তুলে নিয়ে চিবোতে চিবোতে লামিয়া বলল, তাড়াতাড়ি আপদ বিদায় করবেন, তখনই ভালো। ভদ্রলোক লতিফা বেগমের দিকে তাকালেন। তোমার এই মাইয়ার লেগা পোলা আছে। তা শুনে লামিয়া লাফিয়ে উঠল। লাবিব হালকা হাসলো। মাহির তাইবা মুখ কুচকে রইল। ভদ্রলোক আবার বললেন, যেহেতু কালা তাই ওর লেগা কালা পোলা আছে একটা। মেলা বড় লোক, কিন্তু গায়ের রংটা কালা। আগে একটা বউ আনছিল, গেছে গা। এমনিতেও তো ছোট মাইয়া আদর নাই, তাই তার ওপর কালা। ওইটা পুলারে বিয়া করলেও সুখে থাকবো। লতিফা বেগম আর চোখে তাকালেন লামিয়ার দিকে। লামিয়া শান্ত চোখে তাকিয়ে রইল লোকটির দিকে। তারপর চোখ ঘুরিয়ে মাহির তাইবাকে ইশারা করলো। তারা বুঝে নিল। লাবিব সবই দেখলো, কিন্তু চুপচাপ রইল। আচমকা সোফা থেকে উঠে লামিয়া ভদ্রলোককে ভয় পেয়ে গেল। আরে ভয় পাবে না, আমি তো ভালো 3টা সম্বন্ধ এনেছেন, একটু মিষ্টি মুখ করবেন না? হেসে বলল লামিয়া। মাহির পেছন থেকে শরবত এনে দিল। লামিয়া শরবতের গ্লাস এগিয়ে দিল। লোকটির নাক ছিটকালো। মুহূর্তে মাহির ইশারা করে লোকটিকে চেপে ধরতে। তাই বেশে তাই করলো। শরবত ভরে ঢেলে দিল সব তার গলায়। ভদ্রলোক ছটফট করতে লাগলো। সবাই ভয় পেয়ে গেল। লতিফা বেগম ছুটে এসে তাড়া দিলেন। লামিয়া লাহমা তায়েবকে ধমকে দিলেন। ভদ্রলোক কাশতে কাশতে বলল, অসভ্য মাইয়া, তোরে কোনোদিনও কোনো পোলা বিয়া করবো না। তোর এই চেহারায় কোনো পোলাও নিব না তোরে, বলে কাশতে কাশতে বেরিয়ে গেল। বাড়ির বাইরে আসতেই ওপর থেকে 1 বালতি
আলতা রঙা পানি কেউ ঢেলে দিল। লোকটা ভয় পেয়ে লাফিয়ে ওঠে। পেছনে তাকায় সাফওয়ান, আবির, হামিদা, লাহুমা, মাহির, তয়েব তয়েবা মুখ চেপে হাসলো। লামিয়া শান্ত চোখে তাকিয়ে বলল, আজ আলতা রাঙা দিলাম, দ্বিতীয়বার বাড়ির আশেপাশে দেখলে এসিড দিব। লোকটা ভয়ে বলল, আমার ভুল হয়ে গেছে, আমি আর আহম না এই বাড়িতে। অসভ্য মাইয়া ছিল বলেই পালাই গেল। লতিফা বেগম রেগে লামিয়ার গালে থাপ্পড় মারলেন। সবাই অবাক। তোর এসব ফালতু কাজে আমি বিরক্ত। আমি আর পারছি না, আমি খুবই বিরক্ত, রেগে বললেন লতিফা বেগম। পাশ থেকে রাশেদা বেগম বলল, মেয়েটার দোষ নাই, কিসের সব কথা শোনাচ্ছে এই লোক। লতিফা বেগম চিৎকার করে উঠলেন, ঠিকই তো বলছে লোকটা, কে বিয়ে করবে ওকে? না আছে রূপ, না আছে আদব, চোখের সামনে এস থেকে সর যা, তোকে জন্মদায় প্রাপ হয়েছে আমার, বলে চলে গেল। লামিয়া বাঁকা হাসলো। হামিদা, লাহুমা তার হাত ধরে গেল। লামিয়া হাত ঝাড়া দিয়ে সোজা নিজের রুমে চলে গেল। লাবিব চুপচাপ তাকিয়ে রইল। সাদা জামা এখনো পিঠে রক্ত শুকিয়ে দাগ হয়ে আছে। চারদিকে পিনপতন, নীরবতা। দুপুর থেকে কেউ আর এসে কথা বলেনি, যেন সাবাই নীরবতা নেমে এসেছে পুরো বাড়ি। দিন কেটে রাত নামলো, তবুও কেউ লামিয়ার টিকিটা পর্যন্ত খুঁজে পেল না। রাতে খাবার টেবিলে বসে সবাই, লামিয়া বাদে। চারপাশে পিনপতন, নীরবতা। বাড়ির কর্তারা তাকে দেখল। মাহির, তায়েব আর তায়েবা মাথা নিচু করে বসে। হামিদা সাহেব গলা খাকারি দিয়ে বললেন, সরি হামিদ সাহেব, তোমরা এখানে, কিন্তু তোমাদের সর্দার কোথায়? কেউ উত্তর দিল না। সবাই মাথা নিচু করে বসে রইল। হামিদ সাহেব এবার হামিদার দিকে তাকালেন। হামিদা, কি হয়েছে আম্মা? কোনো সমস্যা? আর লামিয়া কোথায়? হামিদা মাথা তুলে বাবার দিকে তাকালো। এক নজরে বোঝা গেল কিছু একটা ঘটেছে। চুপচাপ খাবার খেতে লামিয়ার রুমের দিকে গেল হামিদ সাহেব। সবাই তাকিয়ে রইল, কিন্তু কেউ কিছু বলল না। রুমের দরজা হালকা ধাক্কা দিতে দরজা খুলে গেল। ভেতরটা অন্ধকারে আচ্ছন্ন। তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে দেখলো কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে লামিয়া। বুড়ো কুচকে সামনে কয়েকবার ডাক দিলেন, লামিয়া। কোনো সাড়া নেই। কাঁথা সরাতেই দেখা গেল গালে হাত রেখে ঘুমিয়ে আছে। গালে হাত দিতেই চমকে উঠল। শরীর গরম, জ্বর এসেছে। হালকা ধাক্কা দিতে পিটপিট করে চোখ মিলে তাকালো লামিয়া। হালকা হাসি দিয়ে বলল, বাবা তুমি কখন এলে? তোমার জ্বর এসেছে কিভাবে? আর সারাদিন না খেয়ে আছো কেন? আসো চলো, খাবার খাবে। খিদে নিয়ে আমার অনেক খিদে লেগেছে। তুমি যদি না খাও আমিও খাবো না। তোমার সাথে একই সাথে সবাই খাবো। নিচে সবাই বসে আছে, এসো। বাবার কথা ফেলতে পারে না লামিয়া। আস্তে ধীরে বাবার সাথে হাত ধরে আসতে লাগলো। সিঁড়ি দিয়ে নামার সময় বাবা মাকে দেখে সবার মুখে হাসি ফুটল। চেয়ারে বসতেই ব্যথা। চোখ মুখ কুচকে ফেলে লামিয়া। সেটাও দেখে বুঝলো লাবিব, কিন্তু কিছু বলল না। লতিফা বেগম খাবার বেড়ে দিতে গেলেন। হামিদ সাহেব বললেন, লতিফা, খাওয়া শেষ চোখে একটা জ্বরের ওষুধ দিও, অনেক জ্বর এসেছে। জ্বরের কথা শুনে লতিফার সব রাগ গায়েব। গায়ে হাত দিয়ে দেখেন কিভাবে জ্বর এলো। বলিসনি কেন? লাবিব, তায়েব, তায়েবা, সাফওয়ান, হামিদা, লাহুমা আর আবির, সবাই কাছে যেন স্পষ্ট কেন জ্বর এসেছে। লাবিবের অপরাধবোধ চোখে তাকালো লামিয়ার দিকে, কিন্তু লামিয়া ফিরেও তাকালো না। খাওয়া শেষে সবাই যে যার রুমে চলে গেল। সকাল 9:30। নাস্তা শেষে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়েছে লামহা। বোরকা পরে, হিজাব পরে, ব্যাগ কাঁধে নিয়ে বসে আছে। রিক্সার জন্য দাঁড়িয়ে সে। ঠিক তখনই সামনে গাড়ি এসে দাঁড় করালো আবির। চশমা ঠিক করে চোখ কুচকে তাকায় লামহা। গ্লাস নামিয়ে আবির বলল, ভার্সিটি যাচ্ছিস? চল নামিয়ে দেই। কিন্তু ভেবে রাজি হলো লামহা। গাড়িতে বসে ব্যাগ থেকে বই বের করে মুখ গুজে রাখলো। আবির আর চোখে তাকে বিরক্ত হলো। সারাদিন বইয়ে মুখ ডুবে রাখিস, এত পড়িস কি তুই? চোখ শান্ত চোখে একবার আবিরের দিকে তাকায়, আবার নিজের কাছে মন দিল লামহা। আবির বিরক্ত হয়ে গাড়িতে ঘুরিয়ে পথে উল্টো লামহা বলে, আরে এটা তো ভার্সিটির রাস্তা না। কোনো উত্তর দিল না আবির। চলে জ্বালিয়ে যেতে লাগলো গাড়ি। ভয় পেয়ে গেল লামহা। বলল, গাড়ি থামান। একটা নিরিবিলি জায়গায় গিয়ে গাড়ি থামালো আবির। চারপাশে কোনো মানুষ নেই। আতঙ্কিত চোখে লামহা বলল, এটা কোথায় নিয়ে এসেছেন? আমাকে ভার্সিটি দিয়ে আসুন প্লিজ। চোখে চোখ রাখিল আবির। লামহার অস্থিরতা বাড়লো। শুকনো ঢোক গিলে বলল, আবির ভাই, এভাবে তাকাবেন না, আমার ভয় করছে। আবির বেশি হাসি পাচ্ছিল, কিন্তু নিজেকে চুপিয়ে রাখলো। এই নিরিবিলি জায়গায় আমরা কি করতে এসেছি? তুই আমার কথা শুনিস না? তাই ভেবেছি তোকে এখানে মেরে নদীতে ভাসিয়ে দিব। অসহায় চোখে তাকালো লামহা। এবার হেসে উঠল আবির। হাসছেন কেন?
তোর চোখ দেখে ভীষণ হাসি পাচ্ছে যে। মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল লামহা, মুচকি হাসি আবার। তারপর শান্ত কণ্ঠে বলল, আমাকে মিস করেছিলি? শান্ত কথায় চমকে গেল লামহা। আপনাকে মিস কেন করব? মানে একবারও মনে পড়েনি আমার কথা? হুম। চুপ করে তাকিয়ে রইল আবির কিছুক্ষণ পর। তারপর, কাউকে ভালোবাসিস? কোনো রিলেশনশিপে গেছিস তুই? নাকি কেউ আছে? চোখে চোখ রেখে লামা বলে, হ্যাঁ একজন আছে, তাকেই ভালোবাসি। কথাটি শুনে যেন শ্বাস নিতে ভুলে গেল আবির। বুকের ভেতর চিনচিন ব্যথা হতে শুরু করে। চোখ টেনে তুলে তাকায় লামহার দিকে। এ বলে দৃষ্টি সরিয়ে নিল সে। যাকে ভালোবাসে এত বছর পর সে এসেছে, যার জন্য অপেক্ষা করছে, সে নাকি অন্য কাউকে ভালোবাসে। চোখ ঝাপসা হয়ে এলো আবিরের। কান্না চেপে রেখে গাড়ি ঘুরে ভার্সিটির দিকে। লামহা আবিরের দিকে তাকিয়ে চুপচাপ বয়ে মুখ গুজে রইল। কেউ আর কোনো কথা বলল না পুরোটা রাস্তা জুড়ে। রাশেদ, রাশেদা, লতিফা, তাহমিনা, মনিরা, সাবরা সবাই মুখ ভার করে বসে। আজ খান পরিবারের সবাই ইসলাম বাড়ি ছেড়ে নিজেদের বাড়ি চলে যাবে। যদিও ইসলাম বাড়ি ঠিক সামনে খান বাড়ি, তবুও কেউ কাউকে ছাড়তে চায় না। এই নিয়ে সবার মন খারাপ। ঠিক তখনই বাড়ির গেট দিয়ে ঢুকলো কালো রঙের একটি গাড়ি। এদিকে কেবল ঘুম থেকে উঠেছে, নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে ব্রাশ করছিল লামিয়া। বাড়ির ভেতর অচেনা গাড়ি ঢুকতে দেখে চোখ ছোট ছোট করে তাকালো সেদিকে। গাড়ি থেকে নামলো অতি সুন্দরী রমণী, ধবধবে ফর্সা গায়ের রং, নুট কালার লিপস্টিক ঠোঁটে, চোখে কালো সানগ্লাস, একেবারে ঝলমলে সুন্দর। তার পেছন থেকে নেমে এলো কালো শুটবুট পরা একজন লোক, দেখে মনে হচ্ছে বডিগার্ড। লামিয়া বারান্দার রেলিংয়ে বসে ভুরু কুচিয়ে তাকিয়ে রইল সেদিকে। লাবিব হাসি মুখে এগিয়ে এসে লামিয়ার সাথে হাত মেলালো, মেয়েটির সাথে হাত মেলালো, কিন্তু মেয়েটি উত্তেজিত হয়ে সরাসরি লাবিবের গালে ঝাঁপিয়ে পড়ে চুমু খেলো। লাবিব বিরক্ত হয়ে ছড়িয়ে নেওয়ার চেষ্টা করতে মেয়েটি নাছর বান্দা। লাবিব আশেপাশে তাকিয়ে দেখলো, সবার চোখ তার আর মেয়েটির ওপর। চোখে চোখ পড়লো লামিয়ার সাথে। ব্রার সাথে বসে আছে লামিয়া। এক মুহূর্তে তাকাতেই ছেয়া বলে মুখ বাঁকিয়ে নিল। তা দেখে লাবিব বিরক্ত গলায় বলে, লিভ মাই ট্রাথ। লাবিবের কণ্ঠ শুনে মেয়েটি ছেড়ে দিল। কালকে তো বললে আজ বাসা ছেড়ে যাবে, এখনো এখানে কেন? হ্যাঁ একটু পরে যাব, এসে এখন, বলে মেয়েটাকে নিয়ে ভিতরে প্রবেশ করলো। লুবানা বেগম ভুরু কুঁচকে চেয়ে, এই মেয়েটিকে তিনি একেবারেই পছন্দ করে না। সবসময় লাবিবের আশেপাশে ঘেঁষাঘেঁষি করে বলে এসব তার একদমই সহ্য হয় না। তারপরও কিছু বললেন না। এদিকে রাশেদা বেগম সাবরিনা ফিসফিস করছে, মেয়েটা এত সুন্দর, বিদেশি নাকি? কে? সাবরিনা বেগম কপাল কুঁচিয়ে উত্তর দিলেন, চিনেন না নাকি? আবিরের বাবার বন্ধুর মেয়ে, আমাদের সাথেই দেশে ছিল, বিদেশে পড়াশোনা করেছে, লাবিবের সাথেই পড়তো। সবাই ধীরে ধীরে পরিচিত হলো। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামলো লামিয়া। বলল, মা খেতে দাও, খুব খিদে পেয়েছে। লতিফা বেগম হেসে মনিকার দিকে তাকিয়ে বললেন, অনেক দূর থেকে এসেছে মেয়েটা, এসো খাও। তারপর লাবিবের দিকে তাকিয়ে বলল, তুইও তো এখনো খাসনি, ওকে নিয়ে খেতে বস। লামিয়া এসব আদিক্ষেতায় বিরক্ত হলো। খাওয়ার সময় জিজ্ঞেস করলো, মা মাহির তো বা কোথায়? তুই ছাড়া সবাই কলেজ ভার্সিটি চলে গেছে। লামিয়া চুপ করে ফোন বের করে মাহিরকে কল দিল। একবার রিং হয়ে কেটে গেল। বিরক্তিতে ফোন পাশে রেখে দিল। এরপর টেবিলে এসে বসলো লাবিব আর মনিকা লামিয়ার দিকে তাকিয়ে ভুরু কুচকালো, কিন্তু লামিয়া সেদিকে খেয়াল নেই, সে দৈব খেতে ব্যস্ত। লামিয়া হঠাৎ বাঁকা হাসি দিয়ে বলল, ও মাই গড, এটাই সেই কালো মেয়ে না? কুচকুচে কালো, মোটা ছিল, এখন কিভাবে স্লিম হয়ে গেছে? গায়ের রং বাদামি হলো কিভাবে? লাবিব শান্ত চোখে তাকিয়ে মনিকার দিকে, তারপর আবার সামনের দিকে তাকিয়ে। লামিয়া ফোনে ব্যস্ত, খেতে দিব্যি খেয়ে যাচ্ছে, সে কিছুই শুনছে না, এমন যেন কিছু আসতে চায়ও না এসব কথায় তার। এতে লাবিব ভুরু কুচকালো, গম্ভীরভাবে বলল, চুপচাপ খাও মনিকা। মনিকা পরোটার দিকে তাকিয়ে মুখ বিকৃত করলো, ইয়া তেলে ডুবানো, আমি এগুলো খাবো না, তুমি জানো না আমি ডায়েট করি।
লাবিব শান্ত গলায় বলে, একটা খেলে কিছু হবে না, তাহলে তুমি খাইয়ে দাও। তুমি খাইয়ে দিলে বিষ খেতে রাজি? এই বলে বাঁকা হাসে লামিয়া মনিকার দিকে তাকিয়ে। লাবিব চুপচাপ পরোটা ছিঁড়ে খাওয়াতে লাগলো মনিকাকে। মনিকা একটা না কথা বলছে আর লাবিব হুহা করছে। মাঝে মাঝে আর চোখে লামিয়াকে দেখছে। লামিয়া দিব্য খেতে ব্যস্ত। আশেপাশে কি হচ্ছে তাতে তার কিছু আসে যায় না। মনিকা হঠাৎ করেই বলে উঠল, ও মাই গড, তোমার হাতে এটা কিসের কামড়ে দাগ? এত বিশ্রীভাবে কে কামড়ে দিয়েছে? লাবিব চমকে উঠলো আর চোখে দেখলো লামিয়ার খাওয়া শেষ করে উঠে যাচ্ছে। লাবিব গম্ভীর গলায় উত্তর দিল, জংরি বিলার কামড়েছে, বেশ কিছু না। মনিকা বিশ্বাস করলো না। ও মাই গড, ইঞ্জেকশন দিয়েছে তো? মনিকা আরো কিছু না বলেই খেতে লাগলো। খাওয়া শেষে লামিয়া গেল হলরুমে। একা একা গম্ভীর বিরক্ত লাগছে তাকে। সোফায় লম্বা হয়ে শুয়ে মাহিরকে মেসেজ করলো। হঠাৎ আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসলো। অবাক হলো লামিয়া। এই নাম্বার তো একেবারে প্রাইভেট। মাহির তো এবার লামা ছাড়া আর কেউ জানে না। তাহলে এলো কোথা থেকে? কৌতূহল নিয়ে মেসেজ করলো। লেখা ছিল, ওহে বালিকা, তোমার প্রেমে উল্টে পড়ে গিয়েছি, তুলে নাও আমায় তোমার বুকে। লামিয়া লেখাটা দেখে তার রাগ হলো। বিরক্ত হয়ে রিপ্লাই দিল, তাহলে উল্টে পড়েই থাক শালা, বলেই ব্লক মেরে দিল নাম্বারটা। মেসেজটা দিয়ে খিলখিল করে উঠলো সে। সোফা থেকে উঠে সবাই হলরুমে চলে গেছে। খানবাড়িতে চলে যাবে সবাই ইসলাম পরিবার থেকে। শারমিন, ফারিয়া, হাফসা, লামিয়া দুই বাহু জড়িয়ে ধরলো। কি হয়েছে, এভাবে ধরছো কেন? অবাক হয়ে বলল লামিয়া। শারমিন মুচকে এসে বলল, চল আমাদের সাথে। একা বাড়িতে কি করবি তুই? আমাদের সাথে থাকতে ভালো লাগবে। লামিয়া যেতে চাইল না, কিন্তু মায়ের ধমকে শেষমেশে খানবাড়িতে যেতে হলো তাকে। খানবাড়ি এসে স্তব্ধ হয়ে গিয়ে বসে আছে লামিয়া। শারমিনরা একটা একটা করে কথা বললে চলেছে, কিন্তু লামিয়া চুপচাপ। দেখে হাফসা উঠল, লামিয়া, কি রে, চুপচাপ বসে আছিস কেন? লামিয়া হালকা হাসি দিল। ঠিক তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করে লাবিব আর মনিকা। মনিকা শক্ত করে লাবিবের হাত জাপটে ধরে আছে। শারমিন মনিকাকে দেখে বলল, আরে আসো আসো মনিকা, আমাদের সাথে আড্ডা দাও। লাবিব লামিয়ার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। শারমিনকে বলল, আজ থেকে ও তোর রুমে থাকবে। শারমিন ছোট ছোট চোখ করে বলল, মানে? লাবিব বিরক্ত হয়ে বলল, মনিকার সাথে রুম শেয়ার করবি যতদিন মনিকা এখানে থাকে, আর 2 মাস পরেই মনিকা আমার সাথে চলে যাবে, তাই 2 মাস অ্যাডজাস্ট করে নে। শারমিন মাথা নেড়ে হ্যাঁ বলল। লাবিব কিছু না বলে চলে গেল। মনিকা শারমিনকে রুমে ঢুকিয়ে দিয়ে জামা কাপড় ভাঁজ করে আলমারি গুছিয়ে রাখতে লাগলো। শারমিন, হাফসা, ফারিয়া বিরক্তি চোখে মনিকার দিকে তাকালো। তারপর লামিয়ার দিকে তাকিয়ে বলল। লামিয়া ভুরু কুচিয়ে তাকিয়ে আছে। তা দেখে শারমিন ফিক করে হাসি দিল। লামিয়া বিরক্তিতে মুখ ফিরিয়ে নিল। এর মধ্যে লামিয়ার ফোনে কল আসে। মাহির কল করেছে। ফোন কানে নিয়ে দাঁড়িয়ে বলল, হারামজাদা, তোকে গিয়ে মারতেছি দাঁড়া আজ। মাহিরের হাসি গোপন করে রেখে বলল, ভাই একটা কাজে গিয়েছিলাম। তুই কোথায়? লামিয়া বলল, খানবাড়িতে। মাহিরের ভুরু কুঁচে গেল। তুই ওই বাড়িতে কি করছিস? লামিয়া শারমিনের দিকে তাকিয়ে বলে, তুই দাঁড়া, আমি আসছি, বলে কল কেটে দিল। তারপর শারমিনের দিকে তাকিয়ে বলল, শারমিন আপু, এখন আমাকে যেতে হবে, পরে আসবো আবার। শারমিন বলল, আর একটু থেকে যা। লামিয়া মাথা নাড়ল, না আপু, আজকে ম্যাচ আছে, পরে কথা হবে। প্রতিদিনের মতোই ক্লাস শেষ করে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে হামিদা। আজকে ক্লাস শেষ হতে একটু বেশি দেরি হয়ে গেছে তার। হঠাৎ একটি বাইক এসে থামলো তার সামনে। ভয়ে পেছনে গেল হামিদা। সামনে তাকাতে দেখলো তার ক্লাসের একটি ছেলে, নাম নয়ন। তাকে দেখে বিরক্ত হলো সে। কিছুক্ষণ ধরে এই ছেলেটা তার পেছনে লেগে আছে। হামিদা জান, ওই রোদে দাঁড়িয়ে আছো কেন? হামিদা বিরক্তি হয়ে তাকালো তার দিকে। নয়ন দৌড়ে এসে সামনের দিকে দাঁড়িয়ে রাস্তা আটকালো। হামিদা রেগে বলল, কি সমস্যা? রাস্তা আটকে আছেন কেন? শোন সামনে থেকে। হামিদার আগে সাইড দিতে যাবে এর আগেই নয়ন তার হাত ধরে ফেলে। হামিদা রেগে কিছু বলতে যাবে, ঠিক তখনই একটি জোরালো বাড়ি খেলো নয়নের পিঠে। ব্যথায় হাত নেড়ে বসলো সেই জায়গায়। হামিদা অবাক চোখে পেছনে তাকাতেই দেখলো ক্রিকেট ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে লামিয়া। হাতে থাকা ঘড়ি খুলে হামিদার হাতে ধরিয়ে দিল। হামিদা বুঝলো লামিয়া এখন কি করতে যাচ্ছে। বাধা দিতে চাইলো, কিন্তু লামিয়া ঝাড়া দিয়ে হাত সরিয়ে দিল। তারপর সামনের দিকে এগিয়ে এলোপাথারি ব্যাট দিয়ে পেটাতে লাগলো নয়নকে। মাহির দৌড়ে এসে লামিয়াকে জোর করে সরিয়ে নিল। সুযোগ বুঝে নয়ন বাইক নিয়ে পালালো, কিন্তু লামিয়ার রাগ তখনও থামেনি।
দূরে দাঁড়িয়ে দুজন অনেকক্ষণ এই দৃষ্টি দেখছিল। রাসেল হা হয়ে তাকিয়ে খিলখিল করছে, মাইয়া তো জল্লাদ। জুনায়েদ মুচকি হেসে বলল, এমন মেয়ে আমার পছন্দ। রাসেলের কণ্ঠে বলল, কষ্টের কণ্ঠে বলল, ভাই আপনি দেখছেন ওর রাগ? সেই দিন আমার একটা কিক মারছে, এখনো ব্যথা করে আমার। জুনায়েদ বিরক্ত হলো, তুই খুব দুর্বল, তাই মেয়েদের কিক খেয়ে কাত হয়ে পড়ে থাকিস। দাঁড়া, তোর জন্য কলকাতা হারবাল অর্ডার করতেছি। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। কল রিসিভ করে, তাড়াতাড়ি আয়, আমি অপেক্ষা করছি বলে কল কেটে দিল। কিন্তু দেখলো লামিয়া নেই। সামনে তাকিয়ে, আপা তুই বাসায় চলে যা, গম্ভীর গলায় বলল লামিয়া। হামিদা রেগে উঠলো, তোকে একা রেখে কোথাও যাব না আপা, আমার খেলা আছে, তোকে খেলতে হবে না, চল বাসায়। আপা তুই বাসায় যা, আজকে আমার ফাইনাল ম্যাচ আছে। হামিদা অবাক চোখে বলল, ম্যাচ মানে? তুই ছেলেদের সাথে ক্রিকেট খেলবি? লামিয়া ছোট ছোট চোখ করে বলল, তোর মনে হয় আমি ছেলেদের সাথে ক্রিকেট খেলবো? মেয়েদের টিমের সাথে আমার ম্যাচ। হামিদা খুশি হয়ে বলল, তাহলে আমিও ম্যাচ দেখবো। আচ্ছা, মুখে বিরক্তি নিয়েই বলল লামিয়া। ঠিক তখনই পেছন থেকে আওয়াজ ভেসে আসে, আমরাও এসে গেছি। হামিদা আর লামিয়া পিছে তাকাতে দেখে মাহির, তায়েব, তৈবা, সাফওয়ান, শারমিন সবাই দাঁড়িয়ে। হামিদা অবাক হয়ে বলল, আপনি এখানে? সাফওয়ান হাসি দিয়ে বলল, তুইও এখানে? আমিও জানতাম না আজকে লামিয়ার ম্যাচ আছে, তাই তাইবা বলল, তাই আমরাও দেখতে আসলাম। লামিয়া বিরক্তিতে মুখ নিয়ে বলল, হয়েছে তোমাদের গল্প, এবার চলো। সবাই একসাথে এগিয়ে গেল মাঠের দিকে। সময়টা 3:20। আকাশে মেঘ জমেছে, শুধু বাতাস বইছে চারদিকে। মনে হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড বৃষ্টি নামবে। এখানে ক্রিকেট ম্যাচ শুরু হয়নি। মাঠের একপাশে বসে আছে হামিদা, সাফওয়ান, মাহির, তায়েব, তাইবা, আবির, শারমিন, ফাহমিদা, সকলে সবাই এক্সাইটেড। মাঠের চারপাশ থেকে ভেসে আসছে চিৎকার, হই হুল্লোড়ের শব্দ। বিশেষ অতিথির আসনে বসে আছে জুনায়েদ আহমেদ, ভার্সিটির নেতা ভাই এই বলে ফোনে কথা বলছে কার সাথে। হঠাৎ মাঠে চোখ যেতে চোখ আটকে গেল জুনায়েদের। স্কাই ব্লু রঙের একটা কামিজ পরে, ওড়না কোমরে পেঁচিয়ে, মাথায় ক্যাপ, হাতে ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে লামিয়া ও তার টিম। জুনায়েদ হা হয়ে তাকিয়ে রইল লামিয়ার দিকে। এদিকে ভার্সিটির গেট দিয়ে সাদা একটি গাড়ি প্রবেশ করতে জুনায়েদ উঠে দাঁড়ালো। গাড়ি থেকে নামতেই লাবিবকে বলল, এতক্ষণ আগ লাগে আসতে তোর? লাবিব হেসে বলল, আরে ইয়ার সরি, দেরি হয়ে গেল। তখনই গাড়ি থেকে নামলো মনিকা। লাবিব মনিকাকে দেখে অতিথির আসনে নিয়ে বসালো, কিন্তু সেখানে লামিয়াকে দেখেনি। এসে ফোন হাতে নিয়ে ব্যস্ত। জুনায়েদ খেলা শুরু করতে সিগন্যাল দিতে রাসেল মাইকে হাতে নিয়ে খেলা শুরু হলো। টস হলো, টসে জিতলো লামিয়া টিম। সবার আগে লামিয়া টিম বোলিং করবে বলে ঠিক করে। ম্যাচ শুরু হলো। লামিয়ার হাতে বল তাইবাকে দিল। তাইবা এই ম্যাচে আছে তাদের সাথে। তাইবা বল ছুঁড়ে মেরে মেয়েটি জোরে ব্যাট চালালো, বল উড়ে গেল। লামিয়া টিমের মেয়ে দৌড়ে ক্যাচ ধরতেই সবাই চিৎকার দিয়ে বলে উঠল, আউট। সবাই একসাথে চিৎকার করে উঠল। মাহির লামিয়া বলে উঠল, নাম শুনে লাবিব চমকে গেল। হা হয়ে তাকিয়ে এতক্ষণ ধরে খেয়াল করেনি এই মেয়ে ভার্সিটিতে ক্রিকেট খেলছে। তা দেখে লাবিবের চোখ বড় বড় হয়ে গেল। খুব হট্টগোলে লড়াই হচ্ছে দু টিমের মাঝে। একে একে সবাই আউট। তারা অনেক অল্প রানই করেছে। এতে লামিয়া টিমের পালা। একে একে তারা ভালো খেলছে, একের পর এক রান নিয়ে চলেছে। আর মাত্র 1 রান নিলেই লামিয়া টিম জিতে যাবে। লামিয়া বেশ সিরিয়াস এই ম্যাচ নিয়ে। হঠাৎ করে আকাশ ভেঙে বৃষ্টি শুরু। চারপাশে অন্ধকারে ঢেকে গেল। লামিয়া ব্যাট হাতে দাঁড়িয়ে। সামনে থেকে বল আসতেই চোখ বুজে একটা শট। আপনার টিমের মেয়েটা বল ক্যাচ ধরতে যাবে, তখনই কাঁধে পিছলে ধপ করে পড়ে গেল। বয় ওপরে উড়ে 6 হয়ে গেলেই সবাই চিৎকার করে বলে ওঠে। জুনায়েদের হাততালি দিতে দিতে দাঁড়িয়ে গেল। বৃষ্টিতে ভিজে একাকার সবাই, কারো খেয়াল নেই। রাসেলের মুখ দিয়ে সিটি বাজে। লাবিব হা করে তাকিয়ে রইল। সকলেই এখানে দৌড়ে মাঠে এসে বিজয় উল্লাস করছে। লাবিব দূরে থেকে দাঁড়িয়ে দেখছে তা। মনিকা মুখ বাঁকিয়ে, আরে এটা লামিয়া না? ওই গড, সেও কেউ স্যুট পরে খেলতে নামে? উফ, ডিসকাস্টিং। লাবিব মনিকার কথায় প্রচণ্ড বিরক্ত হলো। কিছু না বলে সামনে তাকাতে দেখলো বৃষ্টি ভেজা সবাই মজা করছে।
তা দেখে লাবিব মুচকি হাসলো। মঞ্চে ডেকে নিল লামিয়া তার টিমকে ট্রফি দেওয়ার জন্য। ট্রফি দেওয়া হলো, লামিয়া লাবিবকে খেয়াল করেনি। জুনায়েদ লামিয়ার দিকে হা করে তাকিয়ে। লামিয়া তা দেখে চোখ ঘুরিয়ে ট্রফি নিয়ে চলে গেল। জুনায়েদ তা দেখে আবারও বাঁকা হাসলো।